নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মায়াংতন্ত্রের মহাযজ্ঞ থাকে এবং প্রতি পূর্ণিমায় নিজ গৃহমন্দির শ্যামবাজারে হোমযজ্ঞ থাকে। যে কোনো সমস্যার সে জটিল ও কঠিন হোক 100% সমাধান হবেই হবে। তার কারণ যে দ্রব্যগুলো দিয়ে আমি তারাপীঠ মহাশ্মশানে এবং গৃহে হোম করি, সেই দ্রব্যগুলো যে সাকল্য প্রয়োগ হয়, সেই সাকল্যে সেই হাই ট্রান্সফার এনার্জি অর্থাৎ অদৃশ্য শক্তিকে আহ্বান করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা যজ্ঞের হিট প্রচন্ড পরিমাণে থাকে। যারা যজ্ঞে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই জানেন। এবং সেই অদৃশ্য শক্তিকে যেভাবে আহ্বান করা হয়, সেই অদৃশ্য শক্তি দিয়েই কিন্তু এই কাজ করা হয়। যেমন তার বড় প্রমাণ হচ্ছে ধারণ ছাড়া প্রতিকার। ধারণ ছাড়া প্রতিকারের কাজ কিন্তু এই যজ্ঞেতেই হয়। যে ব্যক্তি ধারণ ছাড়া প্রতিকার করাতে হবে, অর্থাৎ অনেকে এসে বলেন আমার ছেলে কিছু পড়বে না, আমার মেয়ে কিছু পড়বে না, আমার স্বামী কিছু পড়বে না, বেদের বিশ্বাস নেই, কিন্তু কাজ আপনাকে করে দিতে হবে। যদি কাজ করে দেন তারপর বিশ্বাস হবে অবশ্যই। শুধু ফটো আর নাম গোত্র লাগে, তাতেই সমস্যার সমাধান হবেই হবে 100%। না হাতে না বলে কিছু হয় না এই মায়াংতন্ত্রে। সে কাজ আপনার কালাজাদু দ্বারা ক্ষতি করুক, আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করুক, এবং সোলেমানি বা মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করুক, পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করুক, 100% সমাধান হবেই হবে। শরীরে রোগ ব্যাধি দানা বেঁধেছে, হয়তো মাথার যন্ত্রণা, গা হাত পা কাঁপা, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, গিটে গিটে ব্যথা, বাতের ব্যথা, শ্বাসকষ্ট বা অনবরত কাশি হওয়া, এইরকম কোনো সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার রোগ হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। যখন ডাক্তারবাবুরা যখন রোগ সারাতে পারবেন না, তখনই ধরে নিতে হবে এই রোগ কিন্তু আপনার সাধারণ রোগ নয়, অর্থাৎ বান মেরে আপনাকে ক্ষতি করা হয়েছে। বা অনেক রকম টেস্ট করেছেন, টেস্ট থেকে কিছু পাওয়া যাচ্ছে না, অথচ আপনার পায়ের নিচে কেউ হুল ফোটাচ্ছে। বৃষ্টি নেই, তবে মনে হচ্ছে গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। রাত্রে ঘুমিয়ে আছে, না মশা না ছাড় পোকা, তাও মনে হচ্ছে কে যেন কামড়াচ্ছে মশার মতো বা ছাড় পোকার মতো। তাহলে ধরে নিতে হবে তখনই বান চালানোর কাজগুলো করে। অবশ্যই যে কোনো সমস্যার সমাধান হবে, যার জন্য সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট খেতে হয় না, এটা পরিধান করতে হয়, আর ধারণ ছাড়া প্রতিকার তো আছেই। আজকে আমি আপনাদের সাধক তৈলঙ্গ স্বামী নিয়ে বলবো। যেরকম এপিসোড আমার চলছিল পরপর তৈলঙ্গ স্বামী নিয়ে, আজকের এপিসোডে যেটা আপনাদেরকে বলবো, সেই তৈলঙ্গ স্বামী রাজার রাজদণ্ড কিভাবে পেলেন, স্বামীজি তাকেই উদ্ধার করলেন। অর্থাৎ স্বামীজিকে তিরস্কার এবং দণ্ড দেওয়ার জন্য তিনি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে রাজা রাজদণ্ড পেয়েছিলেন, তার রাজপাট গোটাতে হয়েছিল। আবার তৈলঙ্গ স্বামীর বরের দ্বারাই কিন্তু পুনরায় সে রাজত্ব ফিরে পেল। আসছি সেই এপিসোডের কথায়। ভারতবর্ষের এক নৃপতি, অর্থাৎ নৃপতি হচ্ছে ভূমি রাজস্ব যারা অধিকারী হয়, জমিদার বা বলা যায়, এরকম এক সম্ভ্রান্ত নৃপতি সেই সময় বেনারসে উপস্থিত হন এবং সেইখানকার রাজার তার আত্মীয় এবং পরিজন ছিলেন, তিনি সপরিবারে সেখানে উপস্থিত হন। ফলে নৃপতির যে স্ত্রী এবং মহিলাদের এবং ছোট সন্তানদের জন্য এবং রাজার স্ত্রী অর্থাৎ রানী এবং মহিলারা দশাশ্বমেধ ঘাট, যেটা রাজপ্রাসাদের পাশেই রয়েছে, সেখানে স্নানের জন্য রাজা একটি ব্যবস্থা করেন। সৈন্যদল গিয়ে সেখানে গিয়ে একটি বেষ্টনী তৈরি করেন, যে এই বেষ্টনীর মধ্যে কোনো সাধারণ ব্যক্তি প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র মহিলারাই এবং ছোটরা, শুধু রাজ পরিবারের এবং তার অন্তর্গত যারা হবে তারাই স্নান করবে। এইরকম এক পুণ্য লগ্নে সেই স্নানের সময়, অর্থাৎ সাধারণত যে কুম্ভ স্নান বলি, যে 4 স্থানে হয়, তার মধ্যে বেনারসও হয়, সেই পুণ্য লগ্নে স্নানের দিন, পুণ্য স্নানের সময় ওইখানে মহিলারা স্নান করছিলেন এবং রানীও তাদের সঙ্গে স্নান করছিলেন। এমন সময় উলঙ্গ স্বামীজি, অর্থাৎ তৈলঙ্গ স্বামী উলঙ্গ থাকলেও উনি একটা নেংটি পরে থাকতেন। সেই অবস্থায় বিরাটকায় ওই সাধক তৈলঙ্গ স্বামীজি ওখানে উপস্থিত হন স্নানের জন্য। স্বামীজি উপস্থিত হওয়ার পর সেই রানী ওখানে চিৎকার করে ওঠেন এবং একপাশে দাঁড়িয়ে থাকেন, আর সঙ্গে সঙ্গে সৈন্যদল সেখানে উপস্থিত হন। সন্ন্যাসীকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যায় সেই সৈন্যরা।
সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে কিছু সন্ন্যাসীর অনুচরেরাও রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং রাজাকে সমস্ত ঘটনা বলেন। অবশ্যই রাজা আগে স্বামীজির সম্বন্ধে কিছুটা শুনেছিলেন, কিন্তু রাজার একটা তিরস্কার ছিল স্বামীজির প্রতি না দেখা সত্ত্বেও, যে এরকম মানুষ হয় নাকি যে ভগবানের থেকেও বড়, এরকম মানুষ স্বয়ং সচল বিশ্বনাথ, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছিলেন এই শব্দটা। যাই হোক, রাজা ইচ্ছে হলো যে স্বামীজির তার দেহ এবং রূপ দেখার পর তাকে পরিত্রাণ দেওয়ার, অর্থাৎ তাকে দণ্ড না দেওয়ার চিন্তা ভাবনা করলেন। অপরদিকে রাজা যখন সেই সন্ন্যাসীকে তার রাজপ্রাসাদে বন্দী না করে ছেড়ে দিচ্ছেন, এমন সময় রাজার অনুচরেরা সেই সন্ন্যাসী অর্থাৎ তৈলঙ্গ স্বামীজিকে তিরস্কার করতে লাগেন। কিন্তু রাজা সেই তিরস্কার শুনেও মুচকি মুচকি হাসলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। অর্থাৎ কিছুটা হলো গায়ের জ্বালা মেটালেন, যাকে ধরে নিয়ে এসে সে কি মহাদেব হতে পারে কোনোদিন? যাক, সেই দিনকার ঘটনা তো মিটলই দিনের বেলা। রাত্রকালে যখন মহারাজ ঘুমোচ্ছেন নিজের বিছানায় একান্তে, হঠাৎ করে প্রভু দেবাদিদেব মহাদেব স্বয়ং বিশ্বনাথ বাঘ ছাল পরে ত্রিশূল হাতে ক্রোধে রাজার সামনে উপস্থিত হলেন এবং তাকে একটাই কথা বললেন যে তুই যাকে ধরে নিয়ে দণ্ড দেওয়ার চেষ্টা করেছিলিস, তুই ছেড়ে দেওয়ার পর তোর অনুচরেরা তাকে যখন তিরস্কার করে তুই তার কোনো প্রতিবাদ করিসনি, এর দণ্ড তোকে ভোগ করতেই হবে। তোর আর এইখানে থাকার কোনো অধিকার নেই, তুই এই স্থান থেকে চিরতরে বিতাড়িত হবি, তো রাজপাট সব নষ্ট হয়ে যাবে এখান থেকে। সেই স্বপ্নাদেশ দেখার পর রাজা চিৎকার করে ওঠেন, তার ঘুম চলে যায় চোখের থেকে। স্বয়ং দেবাদিদেব মহাদেব অর্থাৎ বিশ্বনাথ দর্শন করলেন এবং তিনি তখনই বুঝতে পারলেন এটা ঘোর অন্যায় হয়েছে। বাস্তবে লোকেদের মুখে যে কথাগুলো তিনি শুনেছেন সেটা বিরোধিতা করা উচিত হয়নি, অর্থাৎ ইনি ভগবান স্বয়ং সচল বিশ্বনাথ। স্ত্রীকে সমস্ত ঘটনা পরের দিন প্রাতকালে জানানোর সঙ্গে সঙ্গে রাজার এক মুহূর্ত দেরি করেননি। সস্ত্রীক তিনি উপস্থিত হন তৈলঙ্গ স্বামীজির কাছে এবং করজোরে রাজা রানী দুজনেই তৈলঙ্গ স্বামীর পায়ে পড়লেন। অবলীলাক্রমে স্বামীজি তাদেরকে এই পাপ থেকে মুক্তি দিলেন এবং দয়ালু স্বামীজি নিজের কাছে টেনে নিলেন। এরপর থেকে রাজামশাইয়ের যখন কোনো সমস্যার উদ্বেগ হতো যেটা নিজে সলভ করতে পারছেন, অর্থাৎ সেটা পরিত্রাণ দিতে পারছেন না, তখন পরামর্শের জন্য সেই তৈলঙ্গ স্বামীজির কাছে যেতেন এবং স্বামীজি অবলীলাক্রমে রাজাকে সেই সমস্যা থেকে মুক্ত করতেন। তা এই যে ঘটনা বললাম, স্বামীজির শক্তি এতখানি প্রচন্ড পরিমাণে যে স্বয়ং ঈশ্বরকে, যারা তৈলঙ্গ স্বামীকে নিজে চোখে দেখেছেন, স্বয়ং ভগবানকে দেখার সম্মান, তিনি যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছিলেন ঈশ্বর ছাড়া কেউ ঘটাতে পারে না। অবশ্যই আমি গ্লোব টিভি পর্দায় আপনাদেরকে তৈলঙ্গ স্বামীর বিভিন্ন শৈশব থেকে আরম্ভ করে যে এপিসোডটা আপনাদের শোনাচ্ছি, সেই এপিসোডে আপনারা নিশ্চয়ই পেয়েছেন তার জীবন কাহিনী এবং কেন তিনি বিখ্যাত হয়েছিলেন এবং ভারতবর্ষের মহান সাধকদের মধ্যে একজন হয়েছিলেন। অর্থাৎ সাধক হতে গেলে মনের মধ্যে পাপ থাকলে হবে না, অবশ্যই মানুষের উপকার করতে হবে। আর এই সাধকদের বাণী যখন আপনাদেরকে টিভিতে তুলে ধরছি তখন নিজের মধ্যেও কিছুটা হলেও সাধনার কিছু থাকতে হবে। সেই জন্য আমার টিভিতেও যেটা বলি সেটাই চেম্বারে বলি। সমস্যা সমাধানের পর সমস্যা সমাধান করতে যে মূল্য খরচ হয় সেটা তারপরই নিই। অবশ্যই বলে দেবো কত খরচা হবে, কিন্তু আগে সেই মূল্য আমি নিই না। আগে আপনার সমস্যার সমাধান হবে, তারপর সেই মূল্য নেব। যারা সরাসরি ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায়, দেখুন দুটি নাম্বার রয়েছে, দুটি নাম্বারে ফোন করুন। আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে, কলকাতা স্টেশনের কাছে। সেখানে প্রতি পূর্ণিমায়, এছাড়া মঙ্গল শনি রবিবার পাবেন। আর পেয়ে যাবেন প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয় প্রতি অমাবস্যায়। এছাড়াও যে সমস্ত চেম্বার রয়েছে ব্যারাকপুর, হাওড়া ময়দান,
আর রয়েছে মেচেদা এবং বর্ধমান। সমস্যা যাই হোক না কেন, সেই সমস্যার সমাধান 100% হবে। যদি কেউ ভক্তি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন, অবশ্যই সেই সমস্যা তাকে মুক্ত করার প্রধান কাজ এবং মুখ্য উদ্দেশ্য থাকবে আমার। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পেয়েছেন, একজনও বলতে পারবেন না আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। যারা একাধিক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, অবশ্যই যোগাযোগ করুন, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। জয় মা তারা। যাদবপুর থেকে কে বলছেন, নাম কি বলুন? কি পান্ডা বললেন? অমিত পান্ডা। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে? আচ্ছা, তোমার মায়ের নাম কি? শুক্লা পান্ডা। আচ্ছা, শুক্লা দেবীর জন্ম তারিখ আছে? বলো। 4 ফেব্রুয়ারি আর কত? 1976। টাইম বলো বাবা। জন্মস্থান কোথায়? হলদিয়াতে জন্ম। আচ্ছা, বুধবার জন্মবার? বুধবার জন্মবার। এখানে যেটা তোমার দেখতে পাচ্ছি, তোমার মায়ের হচ্ছে মিথুন লগ্ন এবং মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। তোমার মায়ের কি শরীর স্বাস্থ্য বিগত 1 বছর ধরে খারাপ যাচ্ছে? আমার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা, কারণ মা মানসিক অবসাদে ভুগছেন দীর্ঘ 26 থেকে 27 বছর, মানে জগৎ থেকে ছোট থেকেই মাকে দেখছি। আচ্ছা, এই যে তুমি বলছো যে 26 বছর ধরে ভুগছেন, তাই তো? নাকি 26 মানে ওনার বয়স 26 হওয়ার পর থেকে ভুগছেন? এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এই সমস্যা। তাহলে কত বছর তোমার মায়ের বিবাহিত জীবন? 26 সাল। তার মানে 98 সালে এই বাড়ি আসার পর থেকেই, তার শ্বশুর বাড়ি আসার পর থেকেই সমস্যা, তাই তো? আচ্ছা, এইবার আরেকটা কথা বলি। তুমি তো জন্মগ্রহণ করেছো এখানেই, তাই তো? মায়ের গর্ভে জন্মেছো। তা তোমার মধ্যে এরকম কিছু ভাবনা চিন্তা এসছে কি? দেখো বাবা, একটা বাস্তব কথা, তোমার মায়ের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকতো, তাহলে তোমারও সেই সামান্য কিছু প্রাপ্তি হতো। তাহলে এইটুকুই বলা যায়, তোমার মায়ের কিন্তু এই ধরনের কিছু নয়, তবে বহিরাগত কিছু ক্রিয়া দ্বারা কিন্তু এই কাজটা হয়। অর্থাৎ একটা আদি ভৌতিক থাকে শক্তি, যেমন শুভ শক্তি থাকে অদৃশ্য, তাকে দেখা যায় না, সে সহযোগিতা করে জীবনে উন্নতি করার জন্য। একটা অশুভ শক্তি থাকে যে প্রতিনিয়ত প্রতিবারে ক্ষণে সেই বাড়ির লোকজনকে বা একটি লোককেই পীড়া দেয়। এই রকম কোন অশুভ শক্তি আসার সম্ভাবনা হয়েছে, এটাই আমি বলতে চাইছি। তার কারণ হচ্ছে তোমার মায়ের হরস্কোপ অনুযায়ী গোচরকালীন রাশির ওপর অবস্থান করছে রাহু গ্রহটি, রাশির ওপর, এবং তার 7ম ভাবে কেতু। রাশি সাপেক্ষে 8ম ভাবে রাহু এবং 2য় ভাবে কেতু থাকাতে শ্বশুর বাড়িতে কিন্তু এই আদি ভৌতিক ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তোমার মামার বাড়ি থেকে যেটা বলা হচ্ছে এটা ভুল কিছু নয়, কিন্তু এই ঘটনা কিন্তু সবসময় তোমার মায়ের মধ্যে বিরাজ করে না। এটা বহিরাগত কোনো, এটা কোনো মেন্টালিও ব্যাপার নয়, কিন্তু এটা কোনো অদৃশ্য শক্তি, অর্থাৎ দ্বৈত আত্মা বিরাজ করে। তোমার মায়ের হাতে রেখা দেখবে ভালো করে, রেখা কি জোড়া জোড়া রেখা? কি করে বললাম? আমি তো কলকাতা স্টুডিওতে, আর তুমি কলকাতা আরেক প্রান্তে। একই সঙ্গে দুরকম আত্মা বিরাজ করো না শরীরে, ঠিক আছে? এর ফলে ওই আত্মার যখন প্রবেশ ঘটে, তোমার মায়ের মধ্যে অ্যাবনর্মালিটি শো হয়। যখন তোমার মা তোমাদেরকে গর্ভস্থে ধারণ করেছিল, তখন কোনো কারণে হোক সেই আত্মা তোমাদের উপর প্রভাব বিস্তার করতে পারেনি, নইলে তোমাদের মধ্যেও কিছু মানসিক ব্যাপারটাও থাকতো। কেমন? এই জায়গাটা দেখো বাবা, সলিউশন দুটো রাস্তায় আছে, ভালো করে বুঝতে হবে কনসেপ্টগুলো। সত্য যুগে স্বর্গে থাকতো দেবতারা, আর পাতালে থাকতো হচ্ছে দৈত্যরা। দাপর যুগে, সত্য যুগের পর ত্রেতা যুগ, তাই তো? তারপর তো, তা সেই রামায়ণের সময় কি থাকতো? এক দেশে থাকতো দেবতারা, আরেক দেশে থাকতো অসুর। আর মহাভারতের সময় একই পরিবারে দেব এবং অসুর বসবাস করত। আর বর্তমান কলিযুগে মানুষের শরীরের আশেপাশে যে আত্মারা বিরাজ করে,
তারাই মানুষের ওপর দেব এবং অসুরের ওপর প্রভাব বিস্তার করে। ওই জন্য এই দৈত্য আত্মা যদি শরীরে থাকে, সে ব্যক্তির কিন্তু এই ধরনের সমস্যা হবে, লোকে মেন্টালি পেশেন্ট বলবে। এর জন্য ঠিক করা সম্ভব, এটাকে একদম ঠিক করা সম্ভব। তবে যখন ফোন এসছে আমি একটু জ্যোতিষ মতো বলে দিই তোমাকে এখানে কেন এই সমস্যাটা হয়েছে। তোমার মার রাশিস্থ বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র একত্রিত থাকাতে কোন রকম ভাবে অশুভ আত্মার ওনার মৃত্যু বা অশুভত্ব ঘটাতে পারেনি, যার জন্য তোমরাও সুস্থ হয়েছে অনেকখানি। এবং রাশি সাপেক্ষে যদি বিচার করা যায় এবং লগ্ন সাপেক্ষে যদি বিচার করা যায়, তা লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক হচ্ছে, রাশি সাপেক্ষে হচ্ছে না। ফলে এই নিয়ে তোমার বাবার সাথে কিন্তু মায়ের একটা রিলেশনের একটা ডিস্টারবেন্স থাকবে। বাবা আসলে আমাদের পরিবারের কোনো কেয়ারই করে না, একদম মানে উনি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত, মানে কোনোভাবেই স্বাভাবিক বাবা। এইটা কিন্তু ওই আত্মার আগমনে হয়েছে, অশুভ আত্মার। তোমার মা কিন্তু তোমার বাবাকে প্রচন্ড ভালোবাসে, সে তুলনায় তোমার বাবা ওনার থেকে 10 হাত দূরে, তবে স্ত্রীকে কিন্তু পরিত্যাগ সে করেনি। এর জন্য যদি তোমার মায়ের চাও সমস্যাটা পার্মানেন্টলি সলিউশন করতে, তাহলে তো একটু আসতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। মা না আসতে পারলেও মায়ের ছবিটা নিয়ে এসো, নিশ্চয়ই আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। এই মেটাল ট্যাবলেট যখনই তোমার মাকে পড়িয়ে দেবো, সেই অশুভ আত্মার ওনার ধারে কাছে আসতে পারবেন, উনি স্বাভাবিক জীবনযাপন করবেন, আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, কেউ ক্ষতি করেছে কিনা? দেখো, ক্ষতি তো অবশ্যই হয়েছে, নইলে অশুভ আত্মার প্রবেশ অনেক সময় আপনা আপনি ঘটে থাকে, অনেক সময় অশুভত্ব ক্ষতি করে থাকে। তাহলে এটা দেখার এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না, কারণ সময়টা টিভিতে খুব সংক্ষিপ্ত, তো যে বিবাহের সময় থেকেই শ্বশুর বাড়ির লোক একটা ক্ষতি করার সম্ভাবনা, সেটা তোমার মায়ের হরোস্কোপ থেকে পাওয়া যাচ্ছে, এটা ঠিক। মানে তোমার মায়ের বিয়ে যেখানেই হতো, সেই শ্বশুর বাড়ির লোক তন্ত্রক্রিয়ার সঙ্গে যুক্ত বা টুকটাকের সঙ্গে যুক্ত থাকবে, এটা বাস্তব। এইবার এখানে তোমার মায়ের আগমনের আগে থেকেই তার বিরুদ্ধে তন্ত্রক্রিয়া হচ্ছে অবশ্যই। এবং একটা ঈশ্বরের, যেহেতু বৃহস্পতি চন্দ্র যুক্ত অবস্থায়, ওনার রাশিস্থ অবস্থায় বিরাজ করছে বৃহস্পতি, এই জন্য ঈশ্বরের কৃপায় তোমরা বেঁচে গেলে। কেমন? এটা কিন্তু আমি প্রচুর কেস দেখেছি, সন্তানের উপর এফেক্ট পড়েছে এগুলো, আমার এরকম প্রচুর কেস সলিউশনও আছে। নিশ্চয়ই, জয় মা তারা। দর্শক বন্ধু, কলকাতার বা বিভিন্ন স্থানের তারাপীঠেরই ধরুন, কোনো তান্ত্রিক যদি এই ধরনের সমস্যার সমাধান না করতে পারেন, সবার কাছে ঘুরে তারপর আমার কাছে আসবেন। এই যে মেটাল ট্যাবলেট, এই মেটাল ট্যাবলেট পড়ানোর সঙ্গে সঙ্গেই সেই অশুভ আত্মার প্রবেশ ঘটবে না। আপনি দেখলেন রোজগার খুব ভালো হচ্ছে, টাকাও রাখছেন, হয়তো বাড়িতে লকার রয়েছে, সিন্দুক রয়েছে, আলমারির ভেতর রাখেন বা বিভিন্ন একটা স্থানে রাখেন, মাসের শেষে টাকা উধাও। তাহলে এমন কি জিনিস আছে ওই টাকার ওপর রেখে দিলে ওই টাকার উদাও হবে না? অর্থ শক্তিকে কেড়ে নেওয়া যায়, সে টেকনোলজি আছে, টাকার উদাও হচ্ছে না, খরচ হবে, বাজে খরচ হবে না, এবং টাকার মুখ দেখতে পারবেন। ওই জিনিসটাকেই টাকার ওপর রাখতে হবে, যেই ওইটাকে তুলে নেবেন সঙ্গে সঙ্গে টাকা ফুরফুর করে বেরিয়ে যাবে। এমন কিছু গাছগাছড়া দিয়ে যে কবচটা হয়, সেটা কোমরে ধারণ করার সঙ্গে সঙ্গে কোনো ভূত, প্রেত আত্মা, অশুভ আত্মা, জিন আত্মা, যাকে খাপির জিন বা প্রেতাত্মা বলে, ডাকিনী আত্মা বা ডাইনি আত্মার প্রবেশ আপনার শরীরে ঘটবে না। আবার এমন কিছু আছে সেটা দিয়ে গৃহবন্ধন করে দিলে আলাদা জিনিস হয়, তাহলে সেক্ষেত্রে সেই বাড়িতে সে প্রবেশ করতে ভয় পাবে। অবশ্যই ওই জিনিসটা শরীর থেকে কিন্তু পড়ে গেলে, এরকম প্রচুর কেস দেখেছি, সঙ্গে সঙ্গে তার উপর চেপে বসে, কারণ তারা সর্বক্ষণ সেই ব্যক্তি বা সেই বাড়িকে, সেই বাস্তুকে নজর রাখে। তার বন্ধন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রবেশ তো করতে পারে না, কিন্তু তাকে ছাড়েও না। বেশি করে ওষুধ করা হয় পেটে, মনে করবেন দুধ থেকে বানচালনার থেকে কিছু খাইয়ে কারুর পেটে ওষুধ করে দেওয়াটা অনেক বেশি সহজ। অবশ্যই তার নিরাময় আছে, অবশ্যই তার নিরাময় আছে। এই যে মেটাল ট্যাবলেট, 100% সেই ওষুধ আপনার শরীর থেকেই বেরিয়ে যাবে আপনা আপনি। যখন আপনারা বাথরুমে যান, সেই সময় টয়লেটের মাধ্যমে ওটা আপনা আপনি বেরিয়ে যাবে। বিশেষ বিশেষ যোগে, যে বিশেষ বিশেষ ক্রিয়াতে কিন্তু এই মেটাল ট্যাবলেট তৈরি করা হয়। শ্বাসকষ্টের জন্য এক প্রকার গাছগাছড়ার প্রয়োজন হয়। গা হাত পায়ে ব্যথা বেদনা, এটুকু বলতে পারি, যাদের বাতের ব্যথা পার্মানেন্ট সলিউশন হয়নি, আমি পার্মানেন্ট সলিউশন করে দিয়েছি। কেন?
যদি রোগ থেকে উৎপত্তি হয় আপনার সমস্যা, অবশ্যই ডাক্তারবাবুরা ঠিক করবেন, কিন্তু সেই সমস্যা যদি বান চালানোর কাজে হয় অবশ্যই সেটা আচার্য পলাশই ঠিক করবেন। জয় মাতারা। জয় মা তারা। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, অর্চমান দাস বৈরাগ্য। বর্ধমান থেকে অর্চমান দাস বৈরাগ্য। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবো। দাস বৈরাগ্য। হ্যাঁ, কি বললে বাবা? অর্চিমান দাস। অর্চিমান দাস বৈরাগ্য। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলো তোমার। 25/2/93। 1993, তাই তো? 1993। তাহলে বর্তমানে বয়স হচ্ছে 7 আর 24, তার মানে 31 বছর বয়স। 31 বছর বয়স। টাইমটা বলো। টাইমটা হচ্ছে সকাল 7:30। জন্মস্থান কোথায়? বর্ধমান? বর্ধমান মেডিকেল কলেজ। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন? না না, দেখি। বৃহস্পতিবার জন্মবার? বৃহস্পতিবার জন্ম। জন্মবার বৃহস্পতিবার। যেটা দেখতে পাচ্ছি, তুমি তো দেখতে সুন্দর, হ্যান্ডসাম, বাহ, খুব সুন্দর দেখতে। এবার বলো প্রশ্ন কি? তোমার রাশি লগ্ন জানো তো? মীন রাশি, মীন লগ্ন। হ্যাঁ, নক্ষত্রটাও জানি। নক্ষত্রটাও জানো? কি নক্ষত্র? রেবতী, তাই তো? রেবতী। রেবতী নক্ষত্র, আর তার সঙ্গে সেখানে তুঙ্গস্থ শুক্র অবস্থান করছে। যাই হোক, বলো কি প্রশ্ন তোমার? কেরিয়ারটা একটু দেখতে হবে, আর বিয়েটা একটু দেখতে হবে। বিয়েটার কেরিয়ারটা। এইবার আসি, প্রথমে আসি কেরিয়ারে। পুরুষ মানুষের পয়সা না থাকলে বিয়ে ভালো হয় না, তাই তো? এখন এখানে ব্যাপার যেটা দেখতে পাচ্ছি বাবা, তোমার এখানে শনি এবং রবির অবস্থান অনুযায়ী যেটুকু আমি পাচ্ছি, তোমার একটা সরকারি চাকরি বা উচ্চ পদে চাকরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরকম কিছু চাকরি করছো বর্তমানে? না, আমি তো থাকি হচ্ছে মেডিকেলে থাকি, মেডিকেল লাইনে। মেডিকেল লাইনে আইসিইউ টেকনিশিয়ান। আইসিইউ টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে একটা বুধাদিত্য যোগ হয়েছে। তুমি কি বর্ধমানেই চাকরি করছো? না 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 না, আমি সমস্তটা বাড়ির বাইরে বাইরেই থাকি। না না, তোমার জেলার বাইরে কি তুমি করো? জেলার বাইরে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। জেলার বাইরে হলে তোমার অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ হওয়ার কথা নয়। যেটা তোমার সমস্যা হচ্ছে, বিগত 1 বছর ধরে তোমার উপার্জনের টাকা বেরিয়ে যাচ্ছে। এটা 1 বছর হয়েছে মনে হচ্ছে আমার যতদূর, তুমি বলতে পারবে সঠিক। একদম ঠিকঠাক। 1 বছর হয়েছে না? এবং উপার্জন হচ্ছে না তা নয়, টাকাটা বেরিয়ে যাচ্ছে, এটা বলো। টাকাটা বেরিয়ে যাচ্ছে, টাকাটা একদমই স্থায়ী হচ্ছে না। এইটা বিগত 1 বছর ধরে কোনো গুপ্ত শত্রু তোমার কিন্তু অর্থের জায়গাটা ক্ষতি করেছে বাবা, এর ফলই হচ্ছে। এবং সেটা তোমার হরোস্কোপ অনুযায়ী এই সময়টা খুব খারাপ, ঠিক আছে? 2011 থেকে 2031 সাল অবধি কিন্তু ভালো যাওয়ার সময়, একদম 20টা বছর। 2011 থেকে 2031, বর্তমানে 24। সুতরাং এই জায়গাটা মূলত টাকাটা বেরিয়ে যাচ্ছে শত্রু দ্বারা অর্থের স্থানে ক্ষতি করা, এবং এই ক্ষতিটা হতে হতে কিন্তু কাজটাও আস্তে আস্তে কমছে, এবং তোমার শরীরে যে এনার্জিটা ছিল সেটা দিনকে দিন ডিটোরিয়েট করছে। একটু মানসিকভাবেও তুমি ভেঙে পড়ছো না? একদম মানসিকভাবে একদম ভেঙে পড়ছি। আচ্ছা, তাহলে এত কিছু বলে দিলাম, তুমি বর্ধমানে আর আমি কলকাতায়। নিশ্চয়ই সম্ভব বাবা। জ্যোতিষ জ্ঞান এবং মানুষকে যদি ভালো করার সংকল্প নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সৎ পরামর্শ দ্বারা মানুষ ভালো হবে। বিয়ের জায়গায় কিন্তু তোমার যোগ চলছে, একদম বিয়ের যোগ চলছে। তবে এখন এই মুহূর্তে বিয়েটা না করা ভালো, একটু ডিলে করে যাও, তাহলে ভালো হবে। সেরকম যদি মনে করো, বাড়ির কোনো গার্জেনকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ব্যাপারটা তোমার যে অর্থের জায়গাটা ক্ষতি করা হয়েছে ঠিক করা যাবে। আর বিয়েটার জায়গাটা 6 মাস 8 মাস বাদে বিয়ের চেষ্টা করো, ভালো হবে আশা করি। আর যদি কোনো সমস্যা থাকে, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, মূলত তোমার বিবাহের জায়গাটা মাঙ্গলিক দোষ রয়েছে, এবং এই মাঙ্গলিক দোষটা মিথুনের উপর মঙ্গল অবস্থান করছে, 3য় ভাবে কেতু। মেয়ে কিন্তু তোমার পছন্দ হচ্ছে না, যোগাযোগটা ভালো হচ্ছে না। ঠিক বললাম তো? এটা ভাগ্যস্থানে এই জায়গাটা ডিস্টার্ব হয়েছে, নিচস্থ রাহু অবস্থান করছে ভাগ্যস্থানে। মানে তোমার বিবাহ ভাগ্যটা ভালো নয় বাবা। তুমি এত হ্যান্ডসাম, এত ভালো ছেলে, কথাবার্তা পোলাইট, তার সত্ত্বেও তোমার বিবাহের স্থানটা খুব একটা ভালো নয়। এটা দুটো কারণ, একটা ভাগ্যস্থানে, মানে বিয়ে কিন্তু আরেকটা জীবন। তাহলে ভাগ্যস্থানে নিচস্থ কেতু রাহু অবস্থান করছে, এবং মাঙ্গলিক দোষ থাকাতে স্ত্রী সুখ প্রাপ্তি নেই তোমার। 7ম ভাবে বৃহস্পতি বক্রিয় আছে, সুতরাং স্ত্রী সুখ প্রাপ্তি নেই। এটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে দুটো কাজই আছে, তুমি যখন মনে হবে তখন নিশ্চয়ই যোগাযোগ করবে। আর যেটা ভালো জ্যোতিষীর সঙ্গে, আমার সাথে করতে হবে আমি বলছি না, একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নাও, আশা করি ভালো হবে। কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, আমি চাই প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আচার্য পলাশ কাউকেই বলে না খুব ইয়ে না হলে যে নিজের কাছে আসুন। অবশ্যই আপনার সমস্যা হয়েছে, আপনি সমাধানের পথে এগোন। আমি যেমন এই জাতককে বলে দিলাম 6 মাস 8 মাস পর বিয়ে দেখতে বিয়ে হয়ে যাবে, কিন্তু স্ত্রী সুখ প্রাপ্তি নেই। কারণ একটা জীবন, সে স্ত্রীকে নিয়ে যদি সুখী না থাকে,
আগের কলারের মতো দেখলেন বিয়ের পর অন্য স্ত্রীর প্রতি আসক্ত হওয়াটা খারাপ। সুতরাং প্রথম থেকেই সেই অশুভ জিনিসটাকে নাশ করে দেওয়াটাই ভালো, যাতে আগামী দিন নিজের বউকে অপ্সরার মতো চিন্তা করেন, আবার দেবীর মতো চিন্তা করেন, তাহলে দুটো জিনিসই প্রাপ্তি হবে। আজকের মতো এখানে সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। আগামী দিন তৈলঙ্গ স্বামী আরো এপিসোড নিয়ে আসবো, এবং প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।